নমস্কার বন্ধুরা। আহ, গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। আজ একটা গল্প বলবো। গল্পটির নাম দিয়েছি নেশাখোর। গল্পটা কেমন লাগলো শুনুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। গ্রামের নাম নিঝুম গ্রাম। গ্রামটা আয়তনে বড় হলেও জনসংখ্যায় অনেক কম। ওই 80 থেকে 100 জনের মতো হবে। আসলে 5 বছর আগে গ্রামে এক মহামারীর জন্য গ্রামের অর্ধেক মানুষই মারা গেছে। এখন গ্রামটার চারিদিকে যেন খাঁ খাঁ করছে। গ্রামের বাদল নামে এক 25 বছরের ছেলে থাকে। জোয়ান ছেলে। বাদল খুব সাহসী, পরিশ্রমী ও পরোপকারী। সে গ্রামেরই চাষবাসের কাজে লেগে থাকে। একটি ছোট এক কামরা ঘরে সে একাই থাকে। আসলে মহামারীর কারণে তার বাবা ও মা দুজনেই মারা গেছে। এমনই এক বর্ষার রাতে সারাদিন ক্লান্তির পর বাদল যখন একটু শুয়েছে, দরজা থেকে ঠক ঠক শব্দ এলো। বাদল মনে করলো, এমন রাতে আবার কে আসতে পারে। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। সে উঠে টর্চটা নিয়ে দরজাটা খুলল, কিন্তু কই, আশেপাশে তো কেউ নেই। বাদল ভাবল তার মনের হয়তো ভুল, কোনো শব্দই হয়তো হয়নি। এই মনে করে সে দরজাটা আবার বন্ধ করে শুয়ে পড়ল। কিন্তু আশ্চর্য ব্যাপার, ঠিক মিনিট 5 পর দরজায় আবার সেই একই শব্দ ঠক ঠক করতে লাগলো। এইবার কান পেতে সে স্পষ্ট শুনল, হ্যাঁ, দরজায় সেই আওয়াজটা তো হচ্ছে। বাদল আবারও দরজার কাছে গেল, দরজা খুলল, কিন্তু সে বাইরে কাউকেই দেখতে পেল না। বাদল এবার রাগে গজগজ করতে করতে মনে মনে বলতে লাগলো, যে যা করে আমায় ভয় দেখাচ্ছিস দেখা, আমি এই শুলাম, কাল সকাল ছাড়া আর উঠব না। পরের দিন সকাল হলো। বাদল রীতিমতো চাষের কাজ করে সন্ধ্যায় বাড়ি ঢুকল। সন্ধ্যা নামতেই বাইরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। রাত 9টার সময় বাদল সবে শুয়েছে, কিন্তু আবারও সেই কালকের মতন একই শব্দ দরজায় শোনা গেল, ঠক ঠক। বাদল চুপ করে শুয়ে রইল। সে ভাবল কেউ হয়তো তার সাথে বিরক্তি করছে। খানিকক্ষণ বাদে শব্দটা থেমে গেল, কিন্তু আবার খানিকক্ষণ বাদে শব্দটা আবার শুরু হলো, সেই দরজায় টোকা মারার শব্দ। বাদল চুপ করে রইল। তবে এবারে সে যেন কারো গলার আওয়াজ শুনতে পেল। কেউ যেন তার নাম ধরে ডাকছে, বাদল, ওই বাদল। বাদল সাহসী। সে 5 বছর একাই আছে, ও ভূতের ভয় সে পায় না। সে দরজায় কাছে গেল, দরজা খুলল। দরজা খুললে সামনে সে দাঁড়িয়ে থাকতে দেখল পাড়ারই 2জন ছেলে, নন্দন ও কানুকে। বাদল বেজায় তাদের ওপর রেগে গেল, বলল, তোদের কি কোনো দুজনের কাজ নেই? এই বর্ষা বাদলের রাতে 2 দিন ধরে আমাকে ভয় দেখাচ্ছিস, জ্বালাচ্ছিস। কিন্তু কানু বলল, তোর কি মাথা ঠিক আছে বাদল? আমরা এই সবেমাত্র তোর কাছে এলাম, চল, যেতে হবে। বাদল বলল, এখন আবার কোথায় যাব? নন্দন বলল, পাড়ার মদন বুড়ো মারা গেছে, লোক পাওয়া যাচ্ছে না, তাই চল, 4-5 জন আছি, পুড়িয়ে দিয়ে আসি। সকাল পর্যন্ত রাখা যাবে না, মরা বাসি হয়ে গেলে গ্রামের ক্ষতি হবে। বাদল বলল,
ও, ওই মদন বুড়ো, গাঁজাখোর মদন লোকটা তাহলে লাস্ট পর্যন্ত মারা গেল। হ্যাঁ চল, যাব, গিয়ে বুড়োর সৎ কাজটা করে দিয়ে আসি। হ্যাঁ দাঁড়া, দুটো শুকনো কাঠ জোগাড় করি, আর কুড়ুলটা ঘর থেকে নিই, যদি কিছু কম পড়ে শ্মশানের গাছের থেকে কাঠ জোগাড় করে নেব। বাদল সহ 5 জন ছেলে মদন বুড়োর বাড়ির থেকে মদন বুড়োকে বাঁশের খাটুলিতে বেঁধে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো। শ্মশানটা বেশ খানিকটা দূরে, সেই নদীর পাড়ে। জনশূন্য ফাঁকা মেঠো পথ ধরে তারা মরা কাঁধে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে এক সময় কানু বলল, ওই তোরা একটু দাঁড়া, আমি একটু বিড়ি খেয়ে নিই। গাঁজাটা আজ সাথে আনিনি। কানু ছিল নেশাখোর। সবাই জানে কানুকে নেশা করতে না দিলে ও মরা নিয়ে আর এক পাও এগোবে না। তাই সবাই মরাকে নামিয়ে নিল। কানু বিড়ি ধরিয়ে টানতে লাগলো, আর সবাই মরার চারপাশে বসে একটু বিশ্রাম করতে লাগলো। বৃষ্টি তখন অনেকটাই হালকা হয়েছে। হঠাৎ করে পাশের ঝোপ থেকে একটা শব্দ শোনা গেল, ধপাস করে। চিনু, সে খুব ভীতু। সে শব্দটা শুনেই বাদলের কোলে উঠে পড়ল আর বলতে লাগলো, দেখ বাদলদা, আমি শুনেছি মরার সাথে ভূতেরাও শ্মশানে আসে। আমার খুব ভয় করছে, চল এইখান থেকে তাড়াতাড়ি করে। বাদল বলল, দাঁড়া, কি আওয়াজ হলো সেটা দেখতে হবে না? বাদল টর্চ দিয়ে আশেপাশের ঝোপঝাড় দেখতে লাগলো। একটা ঝোপে টর্চের আলো পড়তেই দুটো চোখ জ্বলজ্বল করে উঠল। বাদল ঠিক করে দেখলো এটা একটা শিয়ালের চোখ। একটু আওয়াজ দিতেই শিয়ালটা লাফিয়ে তার পাশ থেকে ছুটে চলে গেল। বাদল ভাবলো, শিয়াল তো ঠিক আছে, কিন্তু ধপাস করে যে আওয়াজটা হলো, এই আওয়াজটা তো শিয়াল করতে পারে না, তাহলে এই আওয়াজটা কিসের? বাদল আরো চারিদিকে টর্চ নিয়ে দেখতে লাগলো। সে দেখলো, ও, দুটো তাল পড়েছে, তারই শব্দ হয়েছে। বাদল মরার কাছে ফিরে এলো। এসে দেখলো কানুর বিড়ি খাওয়া শেষ হয়েছে। তারা মরা কাঁধে তুলে নিল এবং চলতে শুরু করলো। অবশেষে শ্মশানে এসে পৌঁছালো। কানুকে দায়িত্ব দেওয়া হলো মরার সব কাপড় খুলে মরাকে স্নান করিয়ে দেবার। কানু নেশাখোর ছেলে, কোনো কাজে সে না করে না। কানু মরার কাপড় খুলল এবং কাপড় খুলে সে দেখতে পেল জামার পকেটে একটা গাঁজা ও কলকে। এমনিতে মরার সব জিনিসই মরার সাথে পুড়িয়ে দিতে হয়, কিন্তু এ হলো নেশার জিনিস। কানু এ জিনিস মরাকে তো দেবে না। সে নিজে কাউকে না বলে গাঁজাটা আর কলকেটা পকেটে পুরে নিল। অবশেষে সবাই মরা পুড়িয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন সন্ধ্যায় বাদল বাড়ি ফিরে ঠিক শুতে যাবে, ঠিক 9টার সময় বাড়ির দরজায় একই শব্দ। দরজায় ঠক ঠক আওয়াজ শুনেও বাদল না শোনার ভান করে শুয়ে পড়ল। সে ভাবল কোনো পাখি টাকি হয়তো এসে দরজায় ঠোকা মারছে। কিন্তু খানিকক্ষণ পর সে ঠক ঠক আওয়াজের সাথে সাথে ফিসফিস করে তার নামটাও যেন শুনতে পাচ্ছে। কেউ যেন তার নাম ধরে ডেকে বলছে, বাদল, এই বাদল, ওঠ, দরজাটা খোল। বাদল হঠাৎ একটু বিস্ময় হয়ে গেল। ভাবতে লাগলো, কে হতে পারে, কে তাকে এইভাবে ভয় দেখাতে পারে। যাই হোক, সে উঠল এবং উঠে দরজাটা খুলল। দরজাটা খুলেই হঠাৎ
তার গাটা ঝাঁকিয়ে উঠল। সে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে বেশ লম্বা, প্রায় 8 ফুট একটা লিকলিকে বিকৃত চেহারা, যে চেহারার বর্ণনা করাই কঠিন। সামনের দাঁত দুটো বেরিয়ে গেছে, গোটা শরীরে মাংস বলে কিছু নেই, শুধু রয়েছে হাড়। সেই বিকৃত চেহারাটা বাদলের দিকে তাকিয়ে নেকো সুরে বলে উঠল, এই বাদল, শোন, তুই আমার শত্রু নয়, তবে তোকে আমার একটা কাজে সাহায্য করে দিতে হবে। বাদল ভূতে ভয় পায় না, তাই সে হয়তো ভাবলো কোনো পাগল ছাগল লোক হয়তো তাকে এইভাবে কথা বলছে। সে বলল, কে তুমি? লোকটি নেকো সুরেই জবাব দিল, আমি মদন খুঁড়ো রে, কাল রাতে তোরা যাকে পুড়িয়ে এলি। বাদল ভাবল, তো তুমি যাও তো এখান থেকে। আর শোনো, দরজায় প্রতিদিন এইভাবে টোকা মারবে না, আমার ঘুমের খুব ডিস্টার্ব হয়। এই বদলে বাদল ঘরের দরজাটা দিতে যাবে, হঠাৎ পেছন থেকে কে যেন তার গলাটা খুব জোর চেপে ধরেছে। বাদল অনুভব করলো যে সেই লোকটি প্রায় 7-8 ফুট দূর থেকে একটা লম্বা হাত বার করিয়ে তার গলায় চেপে ধরেছে। হাতটা খুবই ঠান্ডা। গলায় চেপে ধরে বলতে লাগলো লোকটা, আমার কাজ করে দিবি নাকি বল, আমার কাজ না করলে তোকে মেরেই ফেলবো। বাদলের গলাটা খুব জোর চেপে ধরেছিল, সে কণ্ঠে কিছু বলতে পারছিল না, তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তাই বাদল মাথা নেড়েই সম্মতি জানালো যে সে ওই লোকটির কাজ করে দিতে রাজি। তবে ওই লোকটি যে একটি ভূত, সেটা বুঝতে বাদলের আর বেশি সময় রইল না, কারণ হাতটা যে অতিরিক্ত লম্বা, এটা কোনো মানুষের হাত হতে পারে না। আর হাতে কোনো মাংস নেই, একদম কঙ্কালসার হাত। আর হাতটা বরফের চেয়েও বেশি ঠান্ডা, যেন বাদলের গলায় মরণের ভাত হয়ে বসেছিল। বাদল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ঠিক আছে, কিন্তু তোমার কি কাজ করে দিতে হবে? ভূতটার আবার নেকো সুরে বলে উঠল, এই দেখ না, তোরা কালকে আমায় পুড়িয়ে এলি তো, আর ওই যে কানুটা আছে, ও না আমার গাঁজা আর কলকেটা চুরি করে নিয়েছে। আমার নেশা করার একটু স্বাদ জাগছে, কিন্তু আমি নেশা করতে পারছি না। আমার গাঁজা আর কলকেটা নিয়ে নিয়েছে। তোরা তো ওই গাঁজা আর কলকেটা আমার চিতার সঙ্গে দিয়ে দিবি বলতো, দিতে তো পারিস। আর ওই কানু হারামজাদাটা আমার ওই দুটো নিয়ে নিয়েছে, তাই কানুর থেকে ওই গাঁজা আর কলকেটা আমায় একটু এনে দিবি, আমি একটু গ্রহণ করব। বাদল বলল, কিন্তু সেটা তো কানু নিয়েছে, তুমি তো কানুর কাছেই যেতে পারো, আমার কাছে এসে কি করছো? ভূতটা বলল, না রে, ওর বাড়িতে আমি ঢুকতে পারছি না। আমি গিয়েছিলাম কানুর বাড়িতে, কিন্তু আমি যেতে পারছি না। ওর বাড়িতে কোনো একটা সাধু থেকে কবচ না কি এনে রেখেছে, বাড়ির আমি আশেপাশে যেতে পারছি না, তাই তোর একটু সাহায্য করতে বলছি। বাদল বলল, কিন্তু আমি যে তোমাকে সাহায্য করব, সাহায্যের পরে তুমি যদি আমায় মেরে দাও তাহলে? ভূতটা বলল, না না, তোকে আমি মারবো না, আর তবে তুই যদি না দিস তোকে আমি মেরে দেব। তোকে তবে একদিন আমি সময় দিচ্ছি, একদিন সময় নিয়ে নিয়ে আমার করে দিলেও হবে, কিন্তু তোকে ওইটা এনে দিতে হবে, কাল যেন এনে দিস।
তবে শোন, কাল না আনলে আমি তোকে ছাড়বো না। এই বলে ভর্তি হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল। বাদল চুপ করে ঘরে ভেতরে ঢুকে শুয়ে পড়ল। সারা রাত তার আর ঘুম হলো না। সে একটা কথাই চিন্তা করতে লাগলো, যদি সে ভূতটির মানে ওই মদন বুড়ো সাহায্যও করে দেয়, কিন্তু সাহায্যের পরে গাঁজার কলকে কানুর কাছ থেকে এনে দেওয়ার পরেও যদি মদন বুড়ো বাদলকে মেরে দেয়, এই চিন্তাই বাদল সারা রাত ধরে করতে লাগলো। পরের দিন সকাল হলে বাদল ছুটে আগে কানুর কাছে গেল। কানুকে বলল, হারা কানু, তুই কাজ করেছিস একটা বাজে কাজ। মরার গাঁজা আর কলকে পকেট থেকে তুই নিয়ে কাউকে না জানিয়ে কি করেছিস? দে আমাকে এক্ষুনি, ওইগুলো আমাকে মরা চেয়েছে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে বলবেন। আজকের মতন বিদায়। পরে আবার একটা গল্প আপনাদের শোনাবো।